আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আমরা ক্লাস 12-এর তড়িৎ ক্ষেত্র অধ্যায়ের ঘনকোণ ও গস ল সম্পর্কে জানার চেষ্টা করব। ঠিক আছে, তার আগে ঘনকোণ খুবই দরকার, প্রয়োজনীয়। ক্যালকুলেশনের সুবিধার্থে আমাদের ঘনকোণ বের করতে হবে। তাহলে শুরু করা যাক। তোমরা দেখছো অ্যাক্টিভ ফিজিক্স সেলিম স্যারের সাথে। ওকে, প্রথম টপিক হচ্ছে ঘনকোণ, অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল। ঠিক আছে, সলিড অ্যাঙ্গেল। আমরা জানি সবাই কোণ সম্পর্কে জানি। কোণ কি? দুটো সরলরেখা, তার মধ্যে অনুভূমিক সরলরেখার সাথে কতটা ইনক্লাইনেশন করে আছে, এই একটা সরলরেখা। 2D ডায়াগ্রাম। অবশ্য আমরা যেটা অ্যাঙ্গেল করি সেটা 2D ডায়াগ্রাম। এরকম একটা লাইন আছে, তার সাথে আরেকটা লাইন বা একটা সরলরেখা কতটা ইনক্লাইনেশন হয়ে আছে সেটাকে বোঝায় কোণ। কোণটা হচ্ছে 2D ডায়াগ্রাম। সেটা আমরা সার্কেলে করি, তাই না? মনে করো এরকম একটা সার্কেল। আগে সার্কেলটা এঁকে নিই। এই একটা ব্যাসার্ধ আর, ও বিন্দু থেকে ব্যাসার্ধ আর ব্যাসার্ধ একটা বৃত্ত আঁকলাম। ঠিক আছে, এই বৃত্তের এই যে আর আঁকলাম, এই কিছুক্ষণ পরে দেখা গেল ঘড়ি কাটার বিপরীত দিকে এরকম জায়গায় পজিশনে আছে। ঠিক আছে, প্রথম পজিশন থেকে দ্বিতীয় পজিশনে আছে। তার মধ্যে ইনক্লিনেশন কত, অ্যাঙ্গেল কত, থিটা। এই থিটা আমরা ক্যালকুলেশন করি কী হবে, থিটা ইকাল টু আর্ক। এটা হচ্ছে আর্ক বা বৃত্তচাপ, আর এটা হচ্ছে কি রেডিয়াস, তাই তো? তাহলে আর্ক আপন রেডিয়াস, এটা হচ্ছে ক্যালকুলেশন করি আমরা। এটা লেন্থ এল হয়, এটা আর যদি হয় তাহলে এল বাই আর। আমরা জানি থিটার ডাইমেনশনলেস কোয়ান্টিটি। এলও দৈর্ঘ্যের লেন্থ, এটাও আর ব্যাসার্ধটাও কি লেন্থ, যার ফলে কি ডাইমেনশনলেস কোয়ান্টিটি। কিন্তু থিটার ইউনিট আছে, ইউনিট কি রেডিয়ান আকারে প্রকাশ করি, রেডিয়ান, আর এ ডি লিখি জাস্ট, তাই তো? এবার এখানে আমরা আরেকটা জানি যে পুরোটা হচ্ছে অ্যাঙ্গেল 360 ডিগ্রি, 2 পাই রেডিয়ান। 2 পাই রেডিয়ান হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি ঘুরলে কত থিটা, রেডিয়ানে 2 পাই হয়। সেখান থেকে আমরা পাই কনভার্সেশন করেছি 180, পাই/2 হচ্ছে 90 ডিগ্রি, এগুলো আমরা জানি। সলিড অ্যাঙ্গেল কি? সলিড অ্যাঙ্গেল হচ্ছে 3D ডায়াগ্রাম। প্রথম হচ্ছে 3D ডায়াগ্রাম। এটা যেমন সার্কেলে করলাম, বৃত্তের ক্ষেত্রে করলাম, এটা ঠিক স্ফিয়ারের ক্ষেত্রে হবে, ফুটবল। মনে কোনো একটা তল আছে, কোনো একটা তল, সারফেস, এই একটা তল মনে করো, এই একটা সারফেস, তল। এই তল কোনো একটা বিন্দু ধরলাম, এই বিন্দুর ওপরে যে কোণ করে, ঠিক আছে? সমস্ত জায়গা থেকে লাইনটা টানা হবে অবশ্য, ঠিক যেমন কুলপি দেখেছো, কুলপির মতো হবে দেখতে, তাই না? কুলপির মতো, ওপরটা গোল, নিচে এসে এমনি সরু হয়ে গেছে। এই বিন্দুতে, এই অ্যাপেক্স পয়েন্টে কী করবে, একটা অ্যাঙ্গেল করবে। এই যে অ্যাঙ্গেল 3D ডায়াগ্রামে, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় সলিড অ্যাঙ্গেল। কী বলা হয়? সলিড অ্যাঙ্গেল। কোনো তল, মানে কোনো বিন্দু থেকে কোনো তল, সেই বিন্দুতে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। মনে করো যদি এখানে যদি বিন্দু থাকে তাহলে এই বরাবর টানবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা হবে সলিড অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটা শুধু সোজাসুজি হবে কুলপির মতো তা নয়, জাস্ট একটা তল আছে, সেই তল কোনো একটা বিন্দুতে সে কোণ, যে কোণ উৎপন্ন করছে সেই কোণটা হচ্ছে কি সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল এটা ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ওমেগা এরকম লিখতে পারো। মনে করো এটাকে আমি অ্যাঙ্গেল দিলাম ডি ওমেগা। ঠিক আছে, ডি ওমেগা এটাই। এর ক্যালকুলেশন ম্যাথমেটিক্যাল, এবার আর ফিজিক্সে কিছু ব্যাপার নেই, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে কি, ডি ওমেগা সমান এই যে সারফেস এরিয়া, এখানে যেমন কি দেখেছিলাম লেন্থ 2D ডায়াগ্রামে তো আর এরিয়া সেরকম ব্যাপার নেই। এখানে কি সারফেস, মনে করো একটা নাম দিলাম ডিএস এরিয়া, আর এর ব্যাসার্ধ মনে করো আর, ক্যাপিটাল আর। তাহলে ক্যালকুলেশন হবে কি, এই সারফেস এরিয়া, এটা হচ্ছে এরিয়া, এখানে ক্যাপিটাল এ দিই,
এরিয়া ক্যাপিটাল এ, ঠিক আছে। তাহলে এরিয়া বাই রেডিয়াস আর স্কোয়ার, এটা হচ্ছে ক্যালকুলেশন, সোজা ক্যালকুলেশন এরিয়া আপন রেডিয়াস আর স্কোয়ার। এবার এখানে কয়েকটা ব্যাপার আছে, শুধু সোজাসুজি আমরা এরিয়া লিখতে পারবো না, ঠিক আছে। যেটার ব্যাসার্ধ বরাবর হবে, ব্যাসার্ধ ভেক্টর যদি আমরা আঁকি, এই সোজা বেরিয়ে যাবে। এরিয়া ভেক্টর সবসময় আগের দিকে করেছিলাম ক্লাসে, গত ক্লাসে, এরিয়া ভেক্টর কি 2D ডায়াগ্রামে মনে করো একটা সারফেস, জাস্ট একটা তল, খাতার পেজ মনে করো, একটা খাতার পেজ, তার দুটোই ওপেন সারফেস, তাই না, একটা এই দিক বরাবর একটা এই দিক বরাবর। তাহলে 2D ডায়াগ্রাম এরিয়া ভেক্টর যদি বের করতে হয় তাহলে দুটো পাবো, তার তলের সঙ্গে লম্ব বরাবর। একটা যদি এটা যদি পেজ হয় মনে করো এইভাবে রাখলাম, একটা এই বরাবর আরেকটা এই বরাবর, এটা হচ্ছে 2D ডায়াগ্রাম। 3D ডায়াগ্রাম কি ক্লোজ সারফেস, যেমন সিলিন্ড্রিক্যাল কার্ভ সারফেস, সিলিন্ডারের কী হয় এইরকম সিলিন্ডার গোল, তাই না। সিলিন্ডারের ক্ষেত্রে কী হয়, এই মনে করো এটা কি সিলিন্ডার, সিলিন্ডার এটা তো গোল, তাহলে গোলে বরাবর এখানে এই কার্ভ সারফেসে যদি আমি এরিয়া ভেক্টর বের করি, একটা এই বরাবর হবে, একটা এই বরাবর হবে, একটা এই বরাবর হবে, বুঝতে পারলে। জাস্ট তলের সঙ্গে লম্ব হবে বাইরের দিকে, মনে রাখবে ক্লোজ সারফেসের ক্ষেত্রে সেটা। এবার এই ক্ষেত্রে কি, এটাও তো ক্লোজ সারফেস, ভেতরে তো যাবে জায়গা নেই, ক্লোজ সারফেস সবসময় বাইরের দিকে হবে এরিয়া ভেক্টর, ক্লিয়ার। এরপরে এর ক্যালকুলেশন করবো কীরকম করে হয়, এটা তো জাস্ট একটা মোটা মোটা কনসেপ্ট নিলাম, জাস্ট মনে রাখবো এরিয়া বাই আর স্কোয়ার। ওই একক ইউনিট দেখতে পাচ্ছি আমরা, ইউনিট কি হবে, ইউনিট দেখেই বোঝা যাচ্ছে যে ইউনিট লেস হবে, কিন্তু না, এর ইউনিট আছে কি স্টে রেডিয়ান, যেটাকে এস আর দিয়ে ডিনোট করা হয়, এস আর দিয়ে ডিনোট করা হয়। দেখি কীরকমভাবে করা হয়। সলিড অ্যাঙ্গেল ডি ওমেগা এ বাই আর স্কোয়ার, এরিয়ার কী হবে, এরিয়া মিটার স্কোয়ার, ব্যাসার্ধ মিটার স্কোয়ার। আমি যদি এসআই পদ্ধতি ধরে নিই তাহলে কি ইউনিট পাচ্ছি না, না ইউনিট আছে, ইউনিট দেওয়া হয়েছে, ইউনিট হচ্ছে স্টে রেডিয়ান, স্টে রেডিয়ান, যেটাকে এস আর দিয়ে ডিনোট করা হয়। তবে হ্যাঁ ডাইমেনশন লেস কোয়ান্টিটি, এটা কি ডাইমেনশন লেস কোয়ান্টিটি, মানে এর কোনো মাত্রাহীন রাশি, ঠিক আছে, মাত্রাহীন রাশি। এখানে একটা কোশ্চেন আসতে পারে, সমস্ত ইউনিটলেস কোয়ান্টিটি কি ডাইমেনশনলেস? হ্যাঁ এটা ট্রু, সমস্ত ইউনিটলেস কোয়ান্টিটি ডাইমেনশনলেস হয়, কিন্তু সমস্ত ডাইমেনশনলেস কোয়ান্টিটি কি ইউনিটলেস? না, হয় না, কারণ তার মধ্যে একটা দেখলাম কোণ রেডিয়ান, আর সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ সেটা দেখলাম কি স্টে রেডিয়ান, ক্লিয়ার। এবার দেখব ক্যালকুলেশন করা হয় কি করে। মনে করো আমি একটু মেখে আঁকার চেষ্টা করছি, এটাকে একটু বাঁকিয়ে দিচ্ছি, যেমন ইচ্ছা দাও, ক্লোজ সারফেস নিতে হবে, তাই না? আচ্ছা বাদ দাও। মনে করো এই একটা এরিয়া, সরি ভুল হয়ে গেছে, এই এটা একটা এরিয়া, ঠিক আছে। একটা বিন্দু আমি নিলাম, সেটা দূরেই নিচ্ছি, এই একটা বিন্দু, এখানে একটা নিলাম দু বিন্দু, ও বিন্দু, এই বিন্দুতে কী করবে সলিড অ্যাঙ্গেল, হ্যাঁ এটা একটা কি সলিড অ্যাঙ্গেল, ডি ওমেগা উৎপন্ন করবে, ডি ওমেগা। এর এরিয়া একটু কাঁত করে লিখে সুবিধা হবে, মনে করো এর এরিয়া ভেক্টর আর রেডিয়াস ভেক্টর, রেডিয়াস এই
এটা হচ্ছে কি রেডিয়াস, এটা রেডিয়াস পুরোটা ক্যাপিটাল আর দিচ্ছি, এটা রেডিয়াস ভেক্টর ক্যাপ লিখলাম। এবার এরিয়া ভেক্টর জাস্ট একটু এর সারফেসের সঙ্গে লম্বভাবে একটু কাঁধ করে লিখেছি, দেখো এরকম। আমি এরিয়া ভেক্টর ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করা যায় আর এস দিয়েও ডিনোট করা যায়। আমি সারফেস ভেক্টর এটা লিখলাম ডিএস, ঠিক আছে, ডিএস ভেক্টর ওইটা ওই দিক দিয়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এরিয়া ভেক্টর আর এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এরিয়া ভেক্টর আর এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, বুঝতে পারলে? এরিয়া ভেক্টর আর এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এবার দেখো তাহলে এই বরাবর উপাংশ কী হবে ডিএস এর, আর এই বরাবর উপাংশ কী হবে? এই বরাবর উপাংশ হবে ডিএস কস থিটা, আর এই বরাবর হবে ডিএস সাইন থিটা, যেটা আমাদের দরকার নেই। আমাকে নিতে হবে কি রেডিয়াস ভেক্টর অ্যালং, ঠিক আছে? রেডিয়াস ভেক্টরের দিকে কী নেব? এরিয়া ভেক্টরটা নেওয়ার চেষ্টা করব। এবার দেখো আমি এটা একটু বড় করে আঁকি, বড় করে আঁকি। একটু কাঁধ করে আঁকাই ভালো হবে। আর রেডিয়াস, এটা রেডিয়াস ভেক্টর, এটা রেডিয়াস ক্যাপিটাল আর নাম দিলাম, আমি স্মল আর দিয়ে ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করি। আর এটা হচ্ছে ডিএস, এই বরাবর উপাংশ হচ্ছে ডিএস কস থিটা। এবার আমি এখানে নাম দেবো পি ও, নাম দিলাম সেন্টার ও, এই যে ও, এটা আর। ঠিক মনে করো এখানে একটা ও বিন্দু থেকে ইউনিট লেন্থ 1 ইউনিট দূরত্বে, 1 ইউনিট দূরত্বে আমি একটা দিলাম সলিড অ্যাঙ্গেল ডি ওমেগা, ঠিক আছে? সলিড অ্যাঙ্গেল কিনলাম ডি ওমেগা, বুঝতে পারলে? এবার আমি নাম দিচ্ছি এখানে, প্রত্যেকটা নাম দিয়ে দিই। এ একটা নাম, এখানে একটা নাম দেবো, মনে করো এটা পি, এটা কিউ, নিচে এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। দেখো ত্রিভুজ উৎপন্ন করেছে, ত্রিভুজ উৎপন্ন করেছে, দেখো ও পি এস একটা ত্রিভুজ, ও কিউ আর, ও কিউ আর একটা ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ থেকে আমরা ডি ওমেগা ক্যালকুলেশন করব। কী করবো? ডি ওমেগা ক্যালকুলেশন করবো, ঠিক আছে? মানে ডিএস কস থিটার সাথে ক্যালকুলেশন করবো কীভাবে আসে। তাহলে দুটো ত্রিভুজ পেলাম, একটা ত্রিভুজ হচ্ছে ও পি এস, আর একটা ত্রিভুজ হচ্ছে ও কিউ আর। প্রথম ত্রিভুজ থেকে লিখতে পারি পিএস বাই দ্বিতীয় ত্রিভুজ কিউ আর সমান এই ত্রিভুজের দূরত্ব ব্যাসার্ধ কত? ও এস, এই ত্রিভুজের ব্যাসার্ধ কত? ও আর। আমরা অবশ্যই ও আরটাকে শুধু আর ধরেছি, ব্যাসার্ধ আর, আর ও এসকে কী ধরেছি? 1 ইউনিট, তাই না? 1 ইউনিট ধরে নিয়েছি। তাহলে পিএস এর মান কত? পিএস এর মান পিএস, তাই তো? আমি ওটাকে পাই দিয়ে গুণ করে স্কোয়ার, পিএসটাকে স্কোয়ার করে দেবো, পুরোটাকে স্কোয়ার করব। এই পুরোটাকে কী করবো? স্কোয়ার করে দেবো। তাহলে এদিকেটাও আমাকে কী করতে হবে? স্কোয়ার করতে হবে, বুঝতে পারলে? এবার এখানে উপরে নিচে পাই দিয়ে গুণ করব, পাই দিয়ে গুণ করলাম, এখানে আর দরকার নেই, উপর নিচে কেটে গেল, তাই না? কেটে যাবে, একই ব্যাপার, একই ব্যাপার, বুঝতে পারছি। দেখো পাই পিএস মানে এটা পিএস একটা ব্যাসার্ধ না, এই সলিড অ্যাঙ্গেলের ব্যাসার্ধ না? তাহলে পাই পিএস স্কোয়ার কি? এইটার এরিয়া বুঝাচ্ছে। তাহলে এরিয়াটা কত? সেটা ডি ওমেগা। তাহলে আমি লিখতে পারি এই টার্মটা, কোথায় লিখবো? এখানে লিখি পাই পিএস স্কোয়ার, আমি লিখতে পারি ডি ওমেগা। নিচে পাই কিউ আর স্কোয়ার, দেখো কিউ আর ব্যাসার্ধ, কিউ আর এখানে ব্যাসার্ধ, এই সারফেস তলের আমরা ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি পাই কিউ আর স্কোয়ার। পাই আর স্কোয়ার কী হয়? ওই তলের কী হয়? এরিয়া হয়। তাহলে সেটা কত? সেটা অবশ্যই ডিএস কস থিটা। সেটা অবশ্য কত? ডিএস কস থিটা।
তাই না, লম্ব বরাবর নিতে হবে, মানে তলটা যদি নিতে হয় ঠিক লম্ব বরাবর নিতে হবে এরকম ইমাজিনারি যেটা, ঠিক আছে, ডিএস কস থিটা যেটা ধরলাম আর ভেক্টরের দিকে। হ্যাঁ, এবারে ও স্কোয়ার, ও এসটা তো কত, ও এসটা তো 1, তাহলে আমি লিখলাম 1। ও আর কত, ও আর হচ্ছে ও আর স্কোয়ার আছে, তাহলে আর স্কোয়ার, তাহলে এখান থেকে লিখতে পারি ডি ওমেগা সমান ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। এটা হচ্ছে সবচেয়ে সহজভাবে আমি বুঝালাম, ঠিক আছে। আর ভেক্টরের দিকে ডিএস কস থিটা নিতে হবে, এইটা মানে এরিয়া ভেক্টরটা নেবো সবসময় কোণের সাথে লম্ব হবে, একদম ঠিক সোজাসুজি যেন থাকে, ঠিক আছে। সেই উপাংশটা নেওয়ার চেষ্টা করব যেখানে সলিড অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে, সেই তলটা যেন ঠিক সোজাসুজি হয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, ঠিক আছে, অবশ্যই আর ভেক্টরের দিকে, ঠিক আছে। আর ভেক্টর অবশ্যই কি 90 ডিগ্রি, ওই তলের সঙ্গে 90 ডিগ্রি করবে, তাই না। এবার তল যদি কাঁধ থাকে তাহলে ওই বরাবর করে 90 ডিগ্রি করে নিতে হবে, বুঝতে পারলে। এইটা হচ্ছে ক্যালকুলেশন, ডি ওমেগা সমান ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। সহজভাবে বোঝালাম যে এইভাবে করা হয়, বুঝতে পারলে। এইটা আমাদের জানা লাগবে, আর কিছু জানার দরকার নেই, এইটা আমাদের জানা লাগবে, ডি ওমেগা সমান ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। আমরা যেটা করেছিলাম এ বাই আর স্কোয়ার, ওই একই ব্যাপার কস থিটা। যদি এখানে ডিএস আর আর এর সঙ্গে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়, মানে যেখানে আর ভেক্টর সেখানে যদি তলটা একদম ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে কস থিটা ভ্যালু 0, সেক্ষেত্রে কী আসবে এরিয়া বাই আর স্কোয়ার, কস থিটা 0 মানে 1 এরিয়া বাই আর স্কোয়ার। ক্লিয়ার। এরপরে আমরা গস লটা দেখব। গস ল আগের দিন একটু বুঝেছিলাম। ফ্লাক্স কি, ভিডিও পজ করে তুলে নাও, ঠিক আছে। আমরা করেছি আগের দিন ফ্লাক্স সমান ই ডট ডি ফাই সমান ই ডট ডিএ, যেখানে ডটটা তুলে দিলে ই ডিএ কস থিটা, ঠিক আছে। ডিএটা কি, ডিএটা হচ্ছে এরিয়া ভেক্টর, যেটা এখানে সারফেসের সঙ্গে ডিএস সমান ডিএস সমান, এখানে লিখতে পারি ই ডিএস কস থিটা, একই ব্যাপার, ঠিক আছে। আমরা ডিএ ধরেছি, কেউ ডিএস ধরেছে, অসুবিধা নেই, বইয়ে তোমাদের ডিএস আছে। তাহলে ডি ফাই সমান ই ডিএস কস থিটা, মানে ফ্লাক্স কি দেখেছিলাম, ফ্লাক্স হচ্ছে কি কোনো তলের সাপেক্ষে কোনো সারফেস এরিয়ায় লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা, এটা হচ্ছে ফ্লাক্স, লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা। গস ল বলছে কোনো অভ্যন্তরে অবস্থিত মোট তড়িৎ ফ্লাক্স, ঠিক আছে, কোনো বদ্ধ তলের অভ্যন্তরে, ঠিক আছে, মোট তড়িৎ ফ্লাক্স ওই তলে অবস্থিত মোট আধানে 1/ε গুণ, ঠিক আছে। কি বললাম কোনো বদ্ধ তলে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, মনে করো মোট তড়িৎ ফ্লাক্স কী হবে, ওই তলের মধ্যে অবস্থিত মোট তড়িৎ আধান, মনে করো এই তলে বদ্ধ তলের মোট তড়িৎ আধান হচ্ছে কিউ, তাহলে মোট তড়িৎ আধান কিউ 1/ε গুণ, এটা হচ্ছে গস ল। আর কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, ফাই সমান মোট ফ্লাক্স সমান ওই অভ্যন্তরে অবশ্যই অভ্যন্তরে হতে হবে আধানকে, ওই অভ্যন্তরে অবস্থিত তড়িৎ আধানের 1/ε গুণ, ব্যাস শেষ। আর এত ক্যালকুলেশন করার দরকার নেই, ই ডিএস কস থিটা করার দরকার নেই। দেখি ওটা আসলে প্রমাণ নেই, ওটা অটোমেটিক চলে আসে, এটা উপপাদ্য হিসাবে ধরা হয় অনেক জায়গায়, আমাদের বই ধরা হয়েছে। এবার দেখো কীভাবে করা হয়। একটা বদ্ধ তলের আমরা বের করবো এখন, বদ্ধ তলের অভ্যন্তরীণ তড়িৎ আধানের জন্য মোট তড়িৎ ফ্লাক্স কী করবো, কী বের করবো, বদ্ধ তলের অভ্যন্তরীণ অবস্থিত মোট তড়িৎ ফ্লাক্স, বদ্ধ তলে অবস্থিত তড়িৎ আধানের
অভ্যন্তরীণ আধানের মোট তড়িৎ ফ্লাক্স, মোট তড়িৎ ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স, ঠিক আছে। মনে করো এখানে একটা বিন্দুতে প্লাস কিউ আধান আছে, ঠিক আছে। এই প্লাস কিউ আধানকে ঘিরে সেন্টারে প্লাস কিউ আধান আছে, এই প্লাস কিউ আধানকে ঘিরে আমি একটা কি তল কল্পনা করলাম, বদ্ধ তল। সেটা কী হবে, স্ফিয়ার করতে হবে, ঠিক আছে। স্ফিয়ার মানে প্লাস কিউ আধান রাখলাম, ইমাজিনেশন প্লাস কিউ আধান রাখলাম, সেই তল থেকে কী হবে, ফ্লাক্সটা এইভাবে বেরোবে, এইভাবে বেরোবে, এইভাবে বেরোবে, সব জায়গায় 3D। ফুটবলের মাঝখানে আছে আধান, আর ফুটবলের চারিদিক দিয়ে কি ফ্লাক্স বেরোচ্ছে, ইমাজিন, মানে একটু কল্পনা করো, বুঝতে পারলে। ঠিক ফুটবলের একটা অংশে একটা ক্ষুদ্র এরিয়া আমি কল্পনা করলাম, এরিয়া 3D ডায়াগ্রাম, তাই না। সেই এরিয়া কল্পনা করলাম, এবার ওই বিন্দু প্লাস কিউ আধান মনে করো এখানে একটা প্লাস, এই তাহলে একটা কি সে কোণে একটা কি ঘন কোণ উৎপন্ন করবে, ডিউমেগা উৎপন্ন করবে, তাই তো, তাই তো। এই ব্যাসার্ধ মনে করো আর, তাহলে অ্যাট পি, এই যে পি বিন্দু ধরে নাও একটা পি বিন্দু, তাহলে পি বিন্দুতে আমরা জানি তড়িৎ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ প্রাবল্য ই সমান কী হবে, ই সমান কী হবে 1/4πε Q/r², এটা তো আমরা জানি। তাহলে প্লাস কিউ আধানের জন্য ওই ফুটবলের বাইরে একেবারে সারফেসে ইলেকট্রিক ফিল্ড কী হবে, সমান হবে সমস্ত সারফেসে। আমরা স্ফিয়ার ধরে নিয়েছি আর কিউকে সেন্টার ধরে নিয়েছি, প্লাস কিউ আধানকে সেন্টারে ধরে নিয়েছি। তাহলে সমস্ত জায়গায় ডিস্টেন্স কি, রেডিয়াস আর সমান স্ফিয়ারে, এই বরাবর ধরো আর এই বরাবর ধরো, বুঝতে পারলে। এবার চারিদিক দিয়ে ইলেকট্রিক ফিল্ড ঠিক সারফেসে কনস্ট্যান্ট ই, মানে এখানে ধরো তুমি ই, এখানে ধরো এরিয়া ই, এখানে ধরো এরিয়া এ, এখানে এ ধরো, এখানে ধরো, সব জায়গায় কী হবে, ই সমান হবে, ই সমান হবে, তাই না, সব জায়গায় ই সমান হবে। তাহলে আমরা যেটা জানি ফ্লাক্স সমান d∅, এই ক্ষুদ্র ডিএসের জন্য ফ্লাক্স d∅, ছোট্ট একটা এরিয়ার জন্য ক্ষুদ্র একটা ফ্লাক্স পাবো, সেই d∅ সমান কী লিখবো, ই ডট মনে করে সারফেসটা এই বরাবরই আছে, ধরে নাও ইডিএস কস থিটা, ইডিএস কস থিটা। এবারে কস থিটা আর রেডিয়াস এরিয়া ভেক্টর যদি একই দিকে হয়, থিটার ভ্যালু কী হবে 0, সেক্ষেত্রে আমরা লিখবো কি ইডিএস, ঠিক আছে, ইডিএস। এবার পুরোটা যদি আমি নিতে চাই এরকম ডিএ করে পুরোটা যদি নিতে চাই, তাহলে স্ফিয়ারের নেট তড়িৎ ফ্লাক্স পেয়ে যাব। তার মানে কি, এই প্লাস কিউ আধানের জন্য পুরো স্ফিয়ারে ক্লোজ ইন্টিগ্রেশন করতে হবে, পুরো সার্কেলের জন্য, পুরো স্ফিয়ারের জন্য, নট সার্কেল, পুরো স্ফিয়ারের জন্য ইন্টিগ্রেট করতে হবে d∅, কার ওপর, সারফেসের ওপর, এই তলটার বাইরের দিকে সমগ্র তলের ওপর ইন্টিগ্রেট করলে আমরা কী পাবো, ফাই পাবো, নেট ফাই পাবো, ঠিক আছে, মোট ফাই কি তড়িৎ ফ্লাক্স। এবার আমি লিখতে পারি ইন্টিগ্রেট অফ ফাই নেট সমান EDS, তাহলে ইটা বাইরে বের করে দিই, EDS, এর ভ্যালু আমি বসাবো, এবার কালো পেনে দেখি এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে Q/4πε, DS এর ভ্যালু কত, DS এর ভ্যালু হচ্ছে পুরোটা ডিএস করে সমগ্র তলের ক্ষেত্রফল। সেক্ষেত্রে আমরা করেছিলাম স্ফিয়ারের ক্ষেত্রে ডিএস এর ইন্টিগ্রেশন যদি করি Q/4πε, সরি মানে r² আছে, এই যে r² এপসাইলন ডিএস মানে 4π r², তাই না। সমগ্র তলের ক্ষেত্রে স্ফিয়ার সমগ্র তলের ক্ষেত্রফল কত, 4π r², তাহলে 4π কেটে গেল, r² কেটে গেল। এখান থেকে আমরা কি পেলাম, যে Q/ε, এটা হচ্ছে উপপাদ্য Q/ε। এবার এখানে আরেকটা শর্টকাট করা যায়, দেখা এখানে সমগ্র স্ফিয়ারের জন্য ঘনকোণ d∞
মানে শুধু ওমেগা যদি লিখে দিই, ওমেগা ফর স্ফিয়ার, স্ফিয়ারের জন্য ওমেগা হবে 4 পাই ds cos থিটা বাই আর স্কয়ার। এখান থেকে আমি দেখাই, দেখো মনে করো সারফেসটা গোল নয়, একটু বাঁকা তেড়া, ছবিটা একেবারে করায়, যেইভাবে ধরো তোমার একই উত্তর আসবে। এটা আমরা করলাম কি, কোনো বদ্ধতলে অভ্যন্তরীণ আধানের জন্য মোট তড়িৎ ফ্লাক্স। আমি লিখে দিই, লিখে নাও তোমার, তাহলে এইটা দিয়ে আমরা করার চেষ্টা করি 4 পাই ds cos থিটা বাই আর স্কয়ার লাগিয়ে, সলিড অ্যাঙ্গেল লাগিয়ে করার চেষ্টা করি। মনে করো তলটা এরকম আঁকা বাঁকা তেড়া একদম, ঠিক আছে। এই অভ্যন্তরে প্লাস কিউ আধানের জন্য একটা সারফেস নিলাম, এইটা মনে করো একটা, আর সারফেস ভেক্টর এরকম হবে, তাই না, ds। এবার এরিয়া ভেক্টর বরাবর যদি নিতে চাই তাহলে সেটা হবে ds cos থিটা, ds cos থিটা, এটা ds ভেক্টর হবে। সারফেসটা একটু বাঁকা তেড়া না, দেখেই বোঝা যাচ্ছে বাঁকা তেড়া, ঠিক আছে। এবার এখানে তো সে সলিড অ্যাঙ্গেল উৎপন্ন করবে, ডি ওমেগা উৎপন্ন করবে, তাই না। আমরা জানি গaussের উপপাদ্য ফাই সমান কিউ বাই এপসাইলন, এটা ডাইরেক্ট বের করতে পারি, কিন্তু ওটা করার চেষ্টা করছি আমি কীভাবে আসে এইরকম ক্ষেত্রে। ওটা তো পুরো সিমেট্রিক্যাল নিলাম। এক্ষেত্রে কী হবে, ফাই ইকাল টু ডি ফাই ইকাল টু ই ডট ডিএস, এটা কি রেডিয়াস এই বরাবর নিতে হবে ds cos থিটা। এই ক্ষেত্রে থিটা ভ্যালু থেকে যাবে, কারণ সামান্য অ্যাঙ্গেল আছে, সামান্য অ্যাঙ্গেল আছে, থিটা সামান্য অ্যাঙ্গেল আছে। তাহলে সেক্ষেত্রে পুরোটা সারফেসের জন্য যদি করতে হয় তাহলে ক্লোজ সারফেসের উপর ইন্টিগ্রেট করতে হবে, ক্লোজ সারফেস মানে সমগ্র তলের উপরে ইন্টিগ্রেট করে আমরা কী পাবো, ডি ফাই, তাই না। তাহলে এখানেও ইন্টিগ্রেট হবে ক্লোজ সারফেসের উপরে ই ই ডিএস cos থিটা, তাই না, ই ds cos থিটা। এবার দেখো ই এর ভ্যালু আমি বসিয়ে দিচ্ছি, ই সমান হচ্ছে কিউ বাই 4 পাই আর স্কোয়ার, সরি 4 পাই এপসাইলন আর স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো ds cos থিটা, ds cos। এবার দেখো এখানে কিউটা কনস্ট্যান্ট আর এটা তো কনস্ট্যান্ট, বেরিয়ে যাবে কিউ বাই 4 পাই এপসাইলন, আর আর থেকে যাবে, আর কেন কনস্ট্যান্ট আছে কি, আর দেখো এখানে একটু আলাদা, এখানে একটু আলাদা, এখানে একটু আলাদা, আর বিভিন্ন জায়গায় আর একটু আলাদা, তাই আমরা কী করবো ds cos থিটা বাই আর স্কোয়ার। তাহলে ক্লোজ সারফেসের ওপর ইন্টিগ্রেট হচ্ছে। আমরা জানি ds cos থিটা বাই আর স্কোয়ার সমান কি, ডি ওমেগা। তাহলে আমি লিখতে পারি ফাই নেট মোট ফ্লাক্স সমান কিউ বাই 4 পাই এপসাইলন ডি ওমেগা। এটাও তো একটা স্ফিয়ার, সেই স্ফিয়ার বাঁকাতে দেখো এখানে স্ফিয়ারের জন্য আমরা কী পেয়েছিলাম, ঘনকোণ 4 পাই। তাহলে আমি লিখতে পারি কিউ বাই 4 পাই এপসাইলন ডি ওমেগার ভ্যালু কত, 4 পাই। তাহলে 4 পাই কেটে গেল, সেক্ষেত্রে কী হলো, কিউ বাই এপসাইলন। বুঝতে পারলে, এটাও কি গসের উপপাদ্য থেকে এলো, মানে গসের উপপাদ্য করলাম এখান থেকে, বোঝা গেল কী ব্যাপার। এক্ষেত্রে জাস্ট আরটা কনস্ট্যান্ট নেই, তাই আরটা এখানে নিয়ে নিলাম, দিয়ে ds cos থিটা বাই আর স্কোয়ার, সেটা কি ঘনকোণ ডি ওমেগা। তাই স্ফিয়ারের ক্ষেত্রে আমরা পেলাম কি, স্ফিয়ারের ক্ষেত্রে আমরা পেলাম কি 4 পাই, ডি ওমেগা সমান 4 পাই সলিড অ্যাঙ্গেল, তাই না। বুঝতে পারলে, ক্যাপিটাল ওমেগা লেখা হয় পায়ের মতো, তাই না। আশা করি বুঝতে পারলে। এটা আমরা করলাম অভ্যন্তরীণ, কোনো একটা বদ্ধতলের অভ্যন্তরীণ আধানের জন্য করলাম। আগেরটা ছিল স্ফিয়ারের, এটা কোনো বদ্ধতলের অভ্যন্তরীণ আধানের জন্য করলাম। বুঝতে পারলে। এবার যদি আধানটা বাইরে থাকে সেক্ষেত্রে ফ্লাক্স কী পাবো, ফ্লাক্স কি পাবো, কোনো মানে আধান কোনো বদ্ধতলের বাইরে আছে, সেক্ষেত্রে কি কোনো তড়িৎ ফ্লাক্স পাবো, সেইটা আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব, ঠিক আছে। কি বললাম, কোনো আধান যদি বদ্ধতলের বাইরে থাকে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কি গসের উপপাদ্য দিয়ে আমরা কীভাবে ক্যালকুলেট করব দেখি। মনে করো একটা সারফেস, এই প্লাস কিউ আধান আছে বাইরে, তাহলে আমাকে প্রথম কি অতিক্রম করতে হবে, গসের উপপাদ্য কি অতিক্রান্ত
মোট তড়িৎ ফ্লাক্স করতে হবে। তাহলে এখান থেকে আমি অতিক্রম করলাম এই এই তাহলে দুটো এরিয়া কাট করছে আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এই এরিয়া কাট করছে, আর একটা হচ্ছে এই এরিয়া কাট করছে। বুঝতে পারলে? একটা এই এরিয়া কাট করছে, একটা এই এরিয়া কাট করছে। এবার দেখো এখানে এর যদি এরিয়া ভেক্টর নেওয়ার চেষ্টা করি এই বরাবর, আর এর ব্যাসার্ধ এই বরাবর, তাহলে এর হচ্ছে থিটা, এটা তাহলে এটা ডিএস কস থিটা, আমি থিটা 1 দিয়ে দিয়েছি, তাহলে ডিএস কস থিটা 1 পাবো একটা এই বরাবর। আর এর এরিয়া ভেক্টর যদি করি, একটু বাঁকের দাঁড়ে লিখিলি, মনে করো এইটা এই বরাবর হচ্ছে, আর রেডিয়াস হচ্ছে এই বরাবর আর ভেক্টর, আর এটা মনে করো এবার ব্যাসার্ধ, এটা নাম দিই স্মল r1, এখান থেকে এতটুকু ব্যাসার্ধ, আর এখান থেকে এইটার ব্যাসার্ধ মনে করো স্মল r2, এটা অ্যাঙ্গেল থিটা হলে তাহলে এটা কি ডিএস থিটা 2 দাও, ডিএস কস থিটা 2। তাহলে প্রথমে এই পয়েন্টের জন্য, এটা পি পয়েন্ট, এটা কিউ পয়েন্ট, প্রথম পি এর জন্য, পি পয়েন্টের জন্য, পি এর জন্য তড়িৎ ফ্লাক্স কী হবে, কোন দিকে হবে ভালো করে লক্ষ্য করো। এখানে আমরা ফাই সমান ডি ফাই সমান লিখতে পারি ই ডট ডিএস কস থিটা 1, তাই তো, ই ডট ডিএস কস থিটা 1, বুঝতে পারলে, ই ডট ডিএস কস থিটা 1। এবার এখানে দেখো ই এর ভ্যালু তো আলাদা, এখানে E1 হবে, এখানে E2 হবে, কারণ প্লাস কিউ আধান থেকে এখানে যা তড়িৎ প্রাবল্য হবে ঠিক এর থেকে দূরে তড়িৎ প্রাবল্য কম হবে। তাহলে আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে E1, এটা হচ্ছে E2, সরি E2। তাহলে আরও ক্লিয়ার হবে যে E1 এর ভ্যালু আমি যদি ক্যালকুলেট করি, E1 সমান এটা যে R1 ডিস্টেন্স যদি হয়, তাহলে Q/4 এপসাইলন R1, এইটাকে যদি ক্যালকুলেট করি E2 Q/4 এপসাইলন R2, তাহলে এই বদতলে মোট তড়িৎ ফ্লাক্স যদি করি, তাহলে এইটা প্লাস এইটা ফ্লাক্স অ্যাড করতে হবে, মোট তড়িৎ ফ্লাক্স ডিফাই নেট কোথায় না, তাহলে আমি লিখতে পারি E2 ডিএস কস থিটা 2, এই যে E2 ডিএস কস থিটা 2। এবার দেখো কোনটা প্লাস কোনটা মাইনাস নেবো, সবসময় ভাবো ফ্লাক্স হচ্ছে এই বরাবর, ফ্লাক্স হচ্ছে এই বরাবর, তার বিপরীত দিকে এরিয়া ভেক্টর আছে, তাহলে এটা হচ্ছে কি মাইনাস হয়ে যাবে প্রথম পার্টটা, এটা ফ্লাক্স হচ্ছে এই বরাবর যাচ্ছে, আর তড়িৎ ক্ষেত্র পাবো এই দিকে, তাহলে এটা বিপরীত ভেক্টর, বুঝতে পারলে। তাহলে E1 এর ভ্যালু এখানে পুট করি, E1 এর ভ্যালু কত এইটার জন্য, Q/4 এপসাইলন R1 ডিএস কস থিটা 1 এই বরাবর আছে, ডিএস কস থিটা 1 প্লাস E2 এর ভ্যালু কত, Q/4 এপসাইলন R2 ডিএস কস থিটা 2। এবার একটু সাজিয়ে লিখছি, দেখো জাস্ট R1কে আমি এর নিচে লিখছি, R2কে এর নিচে লিখছি। এবার ভালো করে লক্ষ্য করো, এখানে যা অ্যাঙ্গেল করবে, এখানে যা অ্যাঙ্গেল করবে ঠিক তার তত দূরেও তো তাই অ্যাঙ্গেল করবে, এটাও ডি ওমেগা হবে, তো এটাও তো অ্যাঙ্গেল সেম হবে, তাই না। কোনো আমরা দেখেছি লাইন অ্যাঙ্গেল থিটা, এখানে যা থিটা হয় এটাও তো থিটা হয়, সমান হয়, এটা জাস্ট 3D, এখানে যা সলিড অ্যাঙ্গেল যা করবে এখানে তো সলিড অ্যাঙ্গেল তাই করবে একই। তাহলে আমি লিখতে পারি Q/4 এপসাইলন ডি ওমেগা প্লাস এটা মাইনাস আছে, Q/4 এপসাইলন ডি ওমেগা, তাহলে ডিএস কস থিটা 1 R1 ডিএস কস থিটা 2 R2 ডি ওমেগা সমান তো, বুঝতে পারলে। তাহলে কি কোনো বদতলের বাইরে দেখো সব কেটে যাচ্ছে, এই পার্টটা পুরো কেটে যাচ্ছে, তড়িৎ প্রাবল্য আলাদা ছিল, তারপরে ডিএস কস থিটা 1 উপাংশ একটা বাইরের দিকে একটা ভেতর, তার জন্য একটা অপোজিট সাইড হয়ে গেল। ফ্লাক্স হচ্ছে এই বরাবর, এখানে এরিয়া ভেক্টর হচ্ছে এই বরাবর, বিপরীত উল্টো দিকে হয়ে যাচ্ছে, তাই জন্য এটা মাইনাস হয়ে গেল। এটা যেদিকে ফ্লাক্স হচ্ছে সেই দিকেই আছে, তাই না, সেই দিকে আছে, সেই কারণে E2 ডিএস কস থিটা হচ্ছে প্লাস,
তারপরে কিছু না, জাস্ট একটু অ্যারেঞ্জ করে লিখলাম, আর ওয়ানটাকে এখানে লিখলাম, দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডি ওমেগা যে কোণ করবে, ডি মানে সলিড অ্যাঙ্গেল যা হবে প্রথম সারফেসে দ্বিতীয় সারফেসেও সেম সলিড অ্যাঙ্গেল হবে। সেক্ষেত্রে আমরা পেলাম এই ভ্যালুটা পেলাম। এবার দেখো দুটোই কেটে যাচ্ছে, তাহলে দুটো কেটে গেলে কী হবে, শূন্য হয়ে যাবে। তাহলে নেট ফ্লাক্স নেট ফ্লাক্স শূন্য। তাহলে আমরা বুঝতে পারছি যে কোনো বদ্ধ তলে যদি আধান না থাকে, বাইরে থাকে, সেই বাইরে যেখানে থাকুক না কেন, সেই জন্য আমরা কী পাচ্ছি, মোট তড়িৎ ফ্লাক্স শূন্য পাচ্ছি। মোট তড়িৎ ফ্লাক্স শূন্য পাচ্ছি। গস উপপাদ্য তাই বলছে তো, কোনো বদ্ধ তলের অভ্যন্তরে মোট তড়িৎ আধানে 1/ε0। এটা তো বদ্ধ তলের অভ্যন্তরে কোনো আধান নেই, একটা ঢুকছে একটা বেরিয়ে যাচ্ছে, তাহলে মোট তড়িৎ ফ্লাক্স কি, শূন্য। এবার ঠিক এখান থেকে স্পেশাল কেস আসতে পারে, খুব ভালো করে শোনো, এটা স্পেশাল কেস, এটা ঢুকে নাও, ঠিক আছে। এইরকম হতে পারে, মনে করো বদ্ধতলের ভেতরে যা আধান আছে ওদের নেট মোট আধান যদি শূন্য হয়, সেক্ষেত্রেও হবে। গস উপপাদ্য বলছে ফাই সমান Q/ε, তাই তো। কোনো বদ্ধতলে মনে করো ডাইপোল আছে -Q + Q, তার জন্য কি কোনো ফ্লাক্স পাবো না, পাবো না, কারণ ডাইপোলে কি সমান বিপরীত আধান হয়। তাহলে সমান বিপরীত আধান হলে তাহলে মোট আধান কী হবে, -Q + Q সমান 0। সেক্ষেত্রে ফ্লাক্স কী হবে, 0, Q/ε0। বুঝতে পারলে। এবার এইরকম হতে পারে, এটা ডাইপোল ধরলাম, মনে করো কোনো বদ্ধতলে -Q + Q -Q করে মোট আধান শূন্য, সেক্ষেত্রেও কী হবে, ফ্লাক্স শূন্য হবে। ক্লিয়ার। এবার যদি মনে করো আরেকটু ভালো করে দিই, E + Q এখানে একটা আছে, এখানে একটা +Q আছে, এখানে একটা প্লাস, বাইরে একটা +Q আছে। আমরা যে তড়িৎ ক্ষেত্র E মাপি, ফাই = E.ds, এটা যদি করি .ds, ফাই = dφ = E.ds, এখানে ভাবার চেষ্টা করো তড়িৎ ফ্লাক্স কার জন্য, কোন কোন আধানের জন্য পাবো। এক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স অবশ্যই এটার জন্যও পাবো, এটার জন্যও পাবো, এটার জন্যও পাবো। কিন্তু গসের উপপাদ্য কিউ শুধু ইনসাইড দ্য স্ফিয়ার ক্লোজ সারফেস, ঠিক আছে, ইনসাইড দ্য ক্লোজ সারফেস, এর জন্য ক্যালকুলেট হবে। মনে রাখবে যে কিউ সবসময় ক্যালকুলেট হবে এই অভ্যন্তরীণ আধানে মোট আধান, আর ই সবসময় ক্যালকুলেট হবে মোট যতগুলো আধান আছে বাইরে ভেতরে সবার জন্য কি ই ক্যালকুলেট হবে। ঠিক আছে, বুঝতে পারলে। এটা হচ্ছে মানে এমসিকিউ অনেকগুলো আসতে পারে, এখান থেকে অনেকগুলো আসতে পারে। এই যে কিউ এর ভ্যালু সবসময় ইনসাইড থাকবে, ভেতরেই থাকবে। ক্লোজ সারফেসের ভেতরেই সবসময় ইটা ক্যালকুলেট করা হবে, কিউটা ক্যালকুলেট করা হবে। কিউ ইনসাইড দ্য ক্লোজ সারফেস, কিউটা ক্যালকুলেট করতে হবে। কিন্তু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা যেখান থেকে বের করতে চাই, সেটা হচ্ছে সমস্ত আধানের জন্য, বাইরে ভেতরে সমস্ত আধানের জন্য। বুঝতে পারলে। আজকে এই পর্যন্ত থাক, এর পরবর্তীকালে আমরা প্রবলেম নিয়ে আসবো খুব সুন্দর। এখান থেকেই শুরু হচ্ছে বলতে গেলে খুবই সুন্দর কোশ্চেন, মানে ইলেকট্রিক ফিল্ডের মূল বিষয় এইটাই, এই অধ্যায় গসের উপপাদ্য দিয়ে বিভিন্ন জিনিস। ঠিক আছে, থ্যাংক ইউ।